মোদি বিশ্বাস করুন আর সহ্য করা যাচ্ছে না। আপনি গদিটা ছাড়ুন, অনেকদিন ধরে দেখছি আপনাকে, এবার আমাদের বিরক্ত লাগছে। নরেন্দ্র মোদীজি এবার আপনি সত্যি পদত্যাগ করুন, আমাদের ফিরিয়ে দিন সেই সব পুরনো দিন যেখানে 5,000 টাকা মায়ের। এই মুহূর্তের একটা বড় খবর, ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের। মোদির ভারতের ভাইয়েরা এখন যে আন্দোলন আপনারা শুরু করছেন, মোদি বিরোধী আন্দোলন, মোদি পতনের আন্দোলন, সরকার পতনের আন্দোলন। ভারতে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন হচ্ছে, ভারতের সংসদ দখল করা হচ্ছে, ভারতের সংসদ দখল করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এবং আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে ককরোচ জনতা পার্টি, যেটার নাম হচ্ছে তেলাপোকা জনতা পার্টি। দর্শক, এই তেলাপোকা জনতা পার্টির জন্মই হচ্ছে 2-3 মাস ধরে, কিন্তু 2-3 মাসেই তারা ভারত সহ পুরো পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তাদের এই আন্দোলনের তীব্রতা এতটাই ছাড়িয়ে গিয়েছে, সংসদ থেকে নরেন্দ্র মোদী পালিয়ে যেতেও বাধ্য হয়েছে। আমরা দেখব ভারতের বর্তমান পরিস্থিতি কী এবং ভারতে নরেন্দ্র মোদী পদত্যাগ করে কোথায় পালিয়ে যাচ্ছেন। চলুন ভিডিওগুলো দেখে আসি, এরপর কথা বলবো। কেন নাই, যেহেতু আপনারা যে অবস্থায় আন্দোলন শুরু করছেন, এখন যদি আপনারা ঘরে উঠে যান তাহলে কিন্তু আপনারা মাইর খেয়ে যাবেন। মাইর খেয়ে যাবেন কীরকম? আর রাস্তায় দাঁড়াতে পারবেন না। যেহেতু লাইনে বইছেন, তাকে পতন না করে আপনারা ঘরে ফিরে যাইয়েন না। ঘরে ফিরে গেলে ঘর দিয়ে কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে টানিয়ে বাইর করবে ওই মোদি শুভেন্দ্র, আপনাদের বাসা থেকে আপনাদেরকে টানিয়ে বাইর করবে, তারপরে পিটাইবে, নয়তো থানায় দেবে, না তো মামলা দিয়ে দেবে। যেহেতু আপনারা নামছেন, আপনাদের কাজে সফল হইতে হইবে। আর এখন বর্তমানে যে সরকারের লড়বড় অবস্থা, 90% কিন্তু ভাই হয়ে গেছে আপনাদের কাজ, আর বাকি আছে 10%। এই 10% যদি আপনারা সবাই মিলে ছাকা দেন, পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন এই 90% করে ওই 10% আপনারা বাকি রেখেন না। একটা কথা আছে, সাপ মেরে সাপের লেজে বিষ রাখা যাবে না। এখন যে আপনারা 90% আগাইয়ে গেছেন, এখন যদি আপনারা পিছিয়ে ব্যাক করেন, ওই 10% বাকি রেখা নেক্সট কিন্তু এই মোদী সরকার আবার দাঁড়াইয়ে আপনাদেরকে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে দিয়ে আপনাদের মামলা দিবে, হামলা দিবে, অত্যাচার যত রকমের সে করবে, কারণ তার অত্যাচার করা হলো অভ্যাস। এটা আপনারা জানেন। এই শুভেন্দু অধিকারী দিয়া কি না করছে ভাই, হকারের উপরে যে নির্যাতনটা করছে, তারা বাড়ি ঘর জ্বালাইয়া পোড়াইয়া তছনছ করিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে অত্যাচার, মুসলমানের উপরে অত্যাচার, কোরবানি দিতে দেয় নাই, আজান দিতে দিতেছে না। মানে ওনারে কিন্তু অনেকটা পাপে চারিদিক দিয়ে ঘিরে ফেলাইছে। শুভেন্দু অধিকারী বলেন আর এই মোদি বলেন, পাপে ওনারা চারিদিক দিয়ে ঘিরে ফেলাইছে। এখন ঘটনা হয়েছে ওনার পতন অনিবার্য। এখন আপনারা যেহেতু মাঠে নামছেন, কাজ করতেছেন, আন্দোলন হয়েছে আপনার অনেক, প্রায় 90% হয়ে গেছে, 10% বাকি রেখে আপনার বিনীত অনুরোধ, উঠেন না ওনারে নালামাইয়া। যদি ওঠেন আপনাদের কিন্তু বিপদ চাপবে মাথায়, আপনাদের কিন্তু অনেক সমস্যা হইবে। এই সমস্যার জন্য তখন দায়ী থাকবেন আপনারা, মাথায় রাখবেন। ওনাকে ঘরে না মানে ওনারে গদি থেকে নালামাই আপনারা ঘরে উঠেন না। ভারতে এই মুহূর্তে যা চলছে তা কেন যেন আমাকে বারবার আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। আচ্ছা, একটা দেশের সবচাইতে বড় শক্তি কি? সেনাবাহিনী, অর্থনীতি, নাকি পারমাণবিক অস্ত্র? হয়তো এগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদাভাবে গুরুত্ব আছে, কিন্তু ইতিহাস বারবার করে দেখিয়েছে একটা দেশের সবচাইতে বড় শক্তি আসলে তার তরুণ প্রজন্ম। কারণ তারাই বিশ্বাস করে পড়াশোনা করলে সুযোগ আসবে, পরিশ্রম করলে সফল হওয়া যাবে, আর যোগ্যতা একদিন না একদিন নিজের মূল্য প্রমাণ করবে। কিন্তু যদি একদিন সেই বিশ্বাসটাই নড়ে যায়, যদি লাখো তরুণ মনে করতে শুরু করে আমি সমস্ত নিয়ম মেনেছি কিন্তু নিয়ম কি আমার জন্য সমানভাবে কাজ করে, তখন সংকটটা আর শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার থাকে না, সেটা একটা জাতির ভবিষ্যতের প্রশ্ন হয়ে দাঁড়ায়। ভারতে আজ যেই ইয়ুথ মুভমেন্ট চলছে, সেটাকে শুধুমাত্র একটা রাজনৈতিক ঘটনা হিসেবে দেখলে পুরো ছবিটা হয়তো দেখা হবে না। এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ, অনিশ্চয়তা এবং আস্থার সংকট। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভর্তি ও নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ এবং স্বচ্ছতা নিয়ে বিতর্ক বহু শিক্ষার্থীর মনে প্রশ্ন তুলেছে, তাদের পরিশ্রমের প্রকৃত মূল্যায়ন কি আসলে হচ্ছে? যদিও এসব ঘটনার অনেক কিছুই এখনো তদন্তাধীন, আদালতে বিচারাধীন বা সরকারি পর্যালোচনার আওতায় রয়েছে, তবু একটা বাস্তবতা আসলে একেবারে স্পষ্ট। ভারতের বিপুল সংখ্যক তরুণ মনে করে বা করতে বাধ্য হচ্ছে সিস্টেমের প্রতি তাদের বিশ্বাসটা দুর্বল হয়ে পড়েছে। এই আন্দোলনের একটা আলোচিত দিক হলো ককরোচ পার্টি বা ককরোচ জনতা পার্টির উত্থান। ব্যঙ্গ বিদ্রুপের একটি প্রতীক থেকে শুরু হয়ে এটা ধীরে ধীরে অনেক তরুণের ক্ষোভের ভাষায় পরিণত হয়েছে।
হয়েছে। সাম্প্রতিক সময়ে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের অন্যতম শীর্ষ নেতা গ্রেফতারও হয়েছে। অন্যদিকে কর্তৃপক্ষের অবস্থান হলো আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার রাজনৈতিক এবং আইনি ব্যাখ্যা নিয়ে আসলে বিতর্ক আছে এবং যেটা থাকাটাই হয়তোবা স্বাভাবিক। কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হয়তো গ্রেফতার, মিছিল, মিটিং, আন্দোলন কিংবা সংঘর্ষ আসলে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো কেন এত তরুণ রাস্তায় নামতে বাধ্য হলো? কারণ অধিকাংশ আন্দোলনের শুরু একটা ঘটনার মাধ্যমে হলেও তার শক্তি আসে দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ থেকে। ভারতে সেই অসন্তোষের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষা, কর্মসংস্থান, ভবিষ্যৎ এবং ন্যায়সঙ্গত প্রতিযোগিতার প্রশ্ন। যখন একজন শিক্ষার্থী বছরের পর বছর ধরে প্রস্তুতি নেয় আর তারপর পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই একটা সন্দেহ তৈরি হয়, তখন সেই ক্ষোভ শুধুমাত্র একটা পরীক্ষার বিরুদ্ধে থাকে না, সেটা পুরো সিস্টেম বা ব্যবস্থার উপরে একটা আস্থার সংকট হিসেবে রূপ নেয়। আর ঠিক এই জায়গাটাতেই দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, কারণ এই অঞ্চলের সবচেয়ে বড় সম্পদ হলো তরুণ জনগোষ্ঠী। বাংলাদেশেও এর ব্যতিক্রম কিছু না। এখানেও প্রতি বছর লাখো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, নতুন চাকরি প্রার্থীরা শ্রমবাজারে প্রবেশ করছে এবং কর্মসংস্থান নিয়ে উদ্বেগ জনপরিসরে নিয়মিত আলোচিত হচ্ছে। ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, আন্দোলনের কারণ এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপট এক না। এগুলোকে এক করে দেখাও হয়তোবা সঠিক হবে না, কিন্তু একটা বিষয়ে মিল খুঁজে পাওয়া যায়। দুই দেশেই অসংখ্য তরুণ ভবিষ্যৎ, সুযোগ এবং যোগ্যতার মূল্যায়ন নিয়ে প্রশ্ন করতে বাধ্য হচ্ছে। বাংলাদেশের জুলাই আন্দোলনের কথাও এখানে ঠিক এ কারণেই মনে পড়ে। সেই আন্দোলনের কারণ, চরিত্র এবং রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন ছিল স্বতন্ত্র। তাই ভারতের বর্তমান আন্দোলনের সঙ্গে সেটাকে এক করে দেখানো ইতিহাসের প্রতি সুবিচার হয়তো হবে না। কিন্তু দুটা ঘটনাই আমাদেরকে একটা বিষয় মনে করিয়ে দেয়। যখন তরুণরা মনে করে যে বিদ্যমান প্রতিষ্ঠানগুলো তাদের প্রত্যাশার জবাব দিতে পারছে না, তখন তারা প্রশ্ন করতে শুরু করে। আর ইতিহাসে প্রায় সব বড় সামাজিক পরিবর্তনের শুরুই হয়েছে এমন প্রশ্ন থেকে। ভারত সরকার বলছে অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ চলছে। অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন বিচ্ছিন্ন তদন্ত আসলে যথেষ্ট না। তারা চায় কাঠামোগত সংস্কার, আরো বেশি স্বচ্ছতা এবং এমন একটা ব্যবস্থা যেখানে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ কোনো অনিয়মের কারণে প্রশ্নবিদ্ধই হবে না। এই দুটো অবস্থানের মধ্যে বিতর্ক এখনো চলমান এবং চূড়ান্ত উত্তর হয়তো সময়ই আমাদের কাছে পৌঁছে দেবে। কিন্তু একজন মানুষ হিসেবে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অন্য জায়গায়। একটা রাষ্ট্রের ভবিষ্যৎ কি শুধুমাত্র তার জিডিপি দিয়ে মাপা যায়, নাকি সেই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে সেই দেশের তরুণদের আত্মবিশ্বাস কিংবা সিস্টেমের প্রতি বিশ্বাস? কারণ একটা প্রশ্ন ফাঁস শুধুমাত্র একটা পরীক্ষা নষ্ট করতে পারে না, এটা ধীরে ধীরে একটা প্রজন্মের অবস্থানকেও ক্ষয় করতে পারে। আর যখন কোনো প্রজন্ম বিশ্বাস করতে শুরু করে যে পরিশ্রম আর যোগ্যতার মধ্যকার সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে, তখন সেই সংকট শুধু শিক্ষা বা চাকরির থাকে না, সেটা রাষ্ট্রের ভবিষ্যতের প্রশ্ন হয়ে ওঠে। ভারতের এই আন্দোলনের শেষ কোথায় হবে তা আজ এই মুহূর্তে বলাটা সম্ভব না, আমরা জানিও না। আন্দোলনকারীরা কি তাদের দাবিতে সফল হবে? সরকার কি এমন সংস্কার আনবে যা মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলনও ইতিহাসের আরেকটি অধ্যায়ে পরিণত হবে? এইসব প্রশ্নের উত্তর এই মুহূর্তে আসলে ভবিষ্যতের হাতে তুলে দেওয়াটাই ভালো। তবে শেষ করার আগে একটা প্রশ্ন আমাদের সবার জন্য রেখে যেতে চাই। বাংলাদেশ হোক, ভারত হোক কিংবা বিশ্বের অন্য যে কোনো রাষ্ট্র, যদি একটা রাষ্ট্রের তরুণ প্রজন্ম রাষ্ট্রের সিস্টেমের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে, তাহলে সেই দেশের ভবিষ্যৎ আসলে কার হাতে? মোদী বিশ্বাস করুন, আর সহ্য করা যাচ্ছে না। আপনি গদিটা ছাড়ুন। অনেকদিন ধরে দেখছি আপনাকে, এবারে আমাদের বিরক্ত লাগছে। আপনি কিছু স্টেপই নিচ্ছেন না কোনো কিছুতে। আপনাকে এত লোক এত কিছু বলে দিয়ে চলে গেছে, দেশের বিরুদ্ধে বলে দিয়ে চলে গেছে, বিজেপির বিরুদ্ধে বলে দিয়ে চলে গেছে, আপনি কিছু স্টেপই নিচ্ছেন না। আপনি শুধু কাজই করে গেছেন এদেরকে ইগনোর করে। আপনার যত অপোজিশন পলিটিক্যাল পার্টিস রয়েছে, তারা তো আপনাকে সারাদিন বলছে ডিক্টেটর ডিক্টেটর ডিক্টেটর। আপনি দেশ বিক্রি করে দিয়েছেন, আপনি দেশের সোনা বিক্রি করে দিয়েছেন, কিন্তু আপনি যখন জিতেন তখন ভোট চুরি করে জিতেন। ওরা যখন জিতে, যখন ডেমোক্রেসি জিত হয়, কিন্তু যখন আপনি জিতেন তখন আপনি ভোট চুরি করে জিতেন। আপনি চোর, এমনকি আপনি টেরোরিস্ট। এও বলছে আপনার অপোজিশন পার্টির লোক। আপনি কিন্তু স্টেপ নিচ্ছেন না। কিছু তো শিখুন বিজয় থালাপতির কাছ থেকে। তামিলনাড়ুর একটা ইউটিউবার টিভিকে নিয়ে একটা ক্রিটিসাইজ করেছিল, জাস্ট ক্রিটিসাইজ করেছিল। পরের দিন 10 খানা পুলিশ অফিসার তার ঘরে গিয়ে পরে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে। টিভিকে পার্টি বিজয় থালাপতির তৈরি পার্টি, এখন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। শিখুন ওনার কাছ থেকে কিছু, শিখুন অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে। এই কিছুদিন আগে দিল্লিতে যন্তর মন্তরে যখন নিট পেপার লিক নিয়ে প্রোটেস্ট করার নামে প্রোপাগান্ডা হলো, তার ঠিক কিছুদিন আগে পাঞ্জাবের চণ্ডীগড়ে স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছিল। দেখলেন তো কিরকম করে পাঞ্জাবের পুলিশ এসে পরে কিরকম পুনদের ছাল উঠে দিলে প্রোটেস্টারদের, যারা স্টুডেন্ট প্রোটেস্ট করছিল তাদের। ওখানে তো সব বেশিরভাগ স্টুডেন্টই ছিল। যন্তর মন্তরের মতন ঢাপা ঢাপা লোকাল আসে নাই, স্টুডেন্টরাই প্রোটেস্ট করছিল। কেমন মারলে দেখলেন তো, চ্যাং দুলে করে নিয়ে গেলে, পুন ফাটাই দিলে মেরে লাঠি চার্জ করে করে। শিখুন ওদের কাছ থেকে কিছু। আচ্ছা বাদ দেন, আমাদের মমতা ব্যানার্জির কাছ থেকে কিছু শিখুন। যে কিনা মনে আছে শর্মিষ্ঠা নামে একজন মহিলা ছিল, যে নাকি ওয়েস্ট বেঙ্গলের ছিল, কিন্তু বাইরে পড়াশোনা করতো। টিএমসির বিরুদ্ধে কিছু ক্রিটিসাইজ করেছিল, কোনো ভুল কাজকে ভুল বলে দিয়েছিল। তার জন্য কলকাতা পুলিশ গুরগাঁওতে যেয়ে পরে ওকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল।
মনে আছে কি? আরে এইগুলাই তো হচ্ছে আসল ফ্রিডম স্পিচ। আপনি ভুলেছেন, আপনি শুধু কাজই করেছেন দেশের জন্য, তাহলে কি করে হবে? এগুলা একটু নজর দিন। আচ্ছা ছাড়ুন, আসল অ্যাকশন তো আমার দাদুর সময় হয়েছে, এমার্জেন্সির সময়, যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল 1975 থেকে 1977। মনে পড়ছে না আপনাদের? কংগ্রেস বাদ দিয়ে তার যত বিপরীত পার্টি ছিল, যত অপোজিশন পার্টি ছিল, সে অপোজিশন পার্টির যত নেতা নেত্রী ছিল, তাদের সবাই জেলে ভরে দিয়েছিল, সবাইকে জেলে ভরে দিয়েছিল। কারণ কি? কারণ তারা কংগ্রেসকে ক্রিটিসাইজ করতো, যেটা ভুল সেটা ভুল বলে দিত, লোককে সজাগ করে দিত। মনে নাই আপনাদের? এমনকি এত নিষ্ঠুরতা করেছে যে এখন আমাদের যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং মহাশয়, তার মায়ের যখন মৃত্যু হয়েছিল তখন তিনি জেলে ছিলেন ইমার্জেন্সির সময়। তো তার মায়ের মুখাগ্নির জন্য তাকে জেল থেকে ছাড়া হয় না কিছুক্ষণের জন্য। এগুলো আপনি ভুলিয়েছেন। আলাদা করে তো 1,07,00,000 মানুষের নুনু কেটে দিয়েছিল এই সরকার। এগুলো আপনি ভুলিয়েছেন। এগুলাই তো হচ্ছে আসল ফ্রিডম স্পিচ। আর সারাদিন আপনাকে শুনতে হয় আপনি ডিক্টেটর, আপনি ডিক্টেটর, আপনি কত কাজ করলে হবে দেশের জন্য? আপনার সময় দেখুন, আমেরিকাতে থাকা কোনো চুদলিংপং ছেলে ভারতে এসে পরে নিট পেপার লিকের নাম করে প্রোটেস্টের নামে প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়ে চলে গেল। আপনার পুলিশ কিছুই করতে পারলো না, না ধরলো না মারলো, ও আপনার বিন্দাস ছিল, বিন্দাস চলে গেল। ওদের যারা প্রোটেস্টার তারা ওমর খালিদ এবং শারজিল ইমামকে ডিরেক্টলি সাপোর্ট করছে, ওপেনলি সাপোর্ট করছে। ইভেন ওদের কাউকে একজনকে জিজ্ঞেস করছে, যে কিনা লয়ার, একজন পত্রকার, তাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনি যে এদেরকে সাপোর্ট করছেন, তাহলে দেশ যদি 50-60 ভাগে ভাগ হয়ে যায় তাহলে আপনি সেটা মেনে নেবেন? ও বলছে হ্যাঁ মেনে নেবো। এত কিছু বলার পরেও তো আপনার পুলিশ চুপচাপ, কিছু করছে না। ওখানে নিট পেপারের নাম করে কি কি নারা লেগেছে, আজাদি আজাদি, বিজেপি মুর্দাবাদ, আরএসএস মুর্দাবাদ, হিন্দুত্ববাদী মুর্দাবাদ, ব্রাহ্মণবাদ মুর্দাবাদ। এইগুলা বলার পরেও আপনার পুলিশ কিচ্ছু করতে পারছে না। তারপর আপনাকে দিনে 10 বার শুনতে হয় আপনি ডিক্টেটর, আপনি ডিক্টেটর, আপনি ডিক্টেটর। মানেন কি করে গেলা? আপনি ছাড়ুন, আপনি ছাড়ুন, আপনার দ্বারা হচ্ছে না। অত কাজ করলে দেশের জন্য হবে না, মানুষ দেখতে পেয়েছে না কাজ গেলা। এই কেন আজে বাজে বলছিস তুই নরেন্দ্র মোদীর নামে? আমি কি কিছু ভুল বললাম নাকি? তিনি এখন ভারতের দীর্ঘতম মেয়াদী প্রধানমন্ত্রী। হ্যাঁ, ইয়েস, দ্য লংগেস্ট সার্ভিং ইলেক্টেড পিএম অফ ইন্ডিয়া। নরেন্দ্র মোদীজি, এবার আপনি সত্যি পদত্যাগ করুন, আমাদের ফিরিয়ে দিন সেই সব পুরনো দিন, যেখানে 5,000 টাকা মায়না, 2 GB নেট, কাঁচা রাস্তাঘাট, যেখানে গ্রামগঞ্জে শৌচালয় ছিল না আপনি শৌচালয় পৌঁছে দিয়েছেন, যেখানে আলো ছিল না সেখানে আপনি আলো পৌঁছে দিয়েছেন। সবকা সাথ সবকা বিকাশ আপনি কেন করেছেন বলুন? কেন করেছেন আপনি মেক ইন ইন্ডিয়া? কেন করেছেন আপনি বন্দে ভারত? কেন করেছেন আপনি হাইড্রোজেন ট্রেন? কেন বানিয়েছেন আপনি ভারতকে শক্তিশালী রাষ্ট্র? এতটাই ভারতকে শক্তিশালী রাষ্ট্র বানিয়ে দিয়েছেন, যেখানে ভারতের কথা শুনলে আগে অন্য দেশ হাসতো, সেখানে এখন ভারত এতটাই শক্তিশালী হয়ে গেছে অন্য শক্তিশালী রাষ্ট্রের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারে। কেন করেছেন আপনি? যেখানে আগে গ্রামগঞ্জের মানুষ সাইকেল চালাতো সেখানে এখন বাইক চালাচ্ছে, যারা বাইক চালাতো তারা এখন 4 চাক্কা চালাচ্ছে। কেন করেছেন আপনি এতটা ভারতের উন্নতি? স্বাধীনতার পর থেকে 70 বছর ধরে ভারতের তো এত উন্নতি দেখার অধিকার নেই। কেন এনেছেন আপনি মেয়েদের জন্য আইন? কোন সরকার ভেবেছে মেয়েদের জন্য এতটা? মেয়েদের সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, সেখানে আপনি ভেবেছেন মেয়েদের জন্য। মেয়েরা এখন সব দিক থেকে এগিয়ে, মেয়েরা বুক ফুলিয়ে চলছে। স্বাধীনতা 70 বছর ধরে হিন্দুদেরকে দাবিয়ে রাখা হয়েছে, সেখানে এই 15 বছর ধরে হিন্দুরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে। আপনি কেন করেছেন হিন্দুদের জন্য? কেন ভাবছেন এত স্যার আপনি? আপনি কেন স্বপ্ন দেখাচ্ছেন ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করবেন? সেই সব সেকুলার গুলোর কাছে আমি জবাব চাইছি, যেখানে 7,000 বছর আগে আমাদের ভগবান রাম, 5,000 বছর আগে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়ে সারা বিশ্বে সনাতন ধর্ম ছড়িয়ে পড়েছে, সেখানে মাত্র 2300 বছর আগে যিশু এসে খ্রিস্টানদের জন্য 120টা দেশ তৈরি হয়ে গেছে। 1500 বছর আগে নবী এসে মুসলিমদের জন্য 58টা দেশ তৈরি হয়ে গেছে, সেখানে ভারতে 80% হিন্দু থাকার পরেও ভারত এখনো হিন্দু রাষ্ট্র হতে পারেনি। পারবে সেই সব সেকুলার গুলো উত্তর দিতে? ভারত যদি ধর্ম নিরপেক্ষ দেশ হয় তাহলে কেন ভারত কেন টুকরো টুকরো হয়েছিল? টুকরো হয়ে কেন বাংলাদেশ পাকিস্তান হয়েছে? এরপরেও কেন ভারত এখনো হিন্দু রাষ্ট্র হতে পারছে না? পারবে এইসব উত্তর দিতে? পারবে না। আপনাকে যখন কোনোভাবেই দাবানো যাচ্ছে না, তখন উদ্ভব হলো ককরোচ জনতা পার্টির মতো ওইসব পার্টি, যেখানে আপনাকে দাবানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে প্রোটেস্টের নামে হিন্দু ধর্মকে টার্গেট করা হচ্ছে। সব সময় আমরাই টার্গেট হব। এদিকে আমরা কোনো আমাদের ধর্ম নিয়ে পোস্ট করলে সেটা তখনই হয়ে যায় কোনো উস্কানিমূলক পোস্ট, তাই তো? তার থেকে বরঞ্চ আপনি পদত্যাগ করুন। স্বাধীনতার পর থেকে আমরা হিন্দুরা যেভাবে মাথা নিচু করেছিলাম আমরা সেভাবেই থাকবো স্যার। আমরা হিন্দু রাষ্ট্রও ডিজার্ভ করি না, আমরা এত ভালোও ডিজার্ভ করি না। ভারত সেদিনই বুঝতে পারবে যেদিন আপনাকে হারাবে যে আপনি কি কোহিনূর ছিলেন, সেই দিনই ভারত বুঝতে পারবে। তাই আপনি স্যার পদত্যাগ করুন, সেটাই সব থেকে বেস্ট। এই মুহূর্তের একটা বড় খবর, ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের।
মোদির আত্মসমর্পণ, একটি চুক্তিপত্রে সই করেছেন যেটা ভারতের পক্ষে প্রচন্ড ভয়ঙ্কর হতে চলেছে। সেই কি এমন জিনিস, কি এমন চুক্তিপত্রে সই করলেন নরেন্দ্র মোদীজি? উনি কি চাইছেন? ভারতবর্ষটাকে কি শেষ করে দিতে? কি এমন চুক্তি, সেটা জানা আমাদের খুব দরকার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ভিডিও। দেখুন, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে, বিশ্বগুরু হিসাবে আমরা যাকে জানি, সেই ব্যক্তির নাম এক্সট্রিম ফাইলে কিভাবে জড়ালো, বা ট্রাম্প কেনই বা বারবার মোদিকে এইভাবে বিভিন্ন রকমের কাজ করতে বাধ্য করছে। এতগুলো ভারতবাসী, এতগুলো ভারতের যারা ভক্ত আছে, মোদি ভক্ত, তাদেরকেও তো অন্তত জানানো উচিত ছিল যে কিসের জন্য মোদি এত বিদেশে যাচ্ছে এবং চুক্তিপত্রে সাইন করে আসছেন। কিসের চুক্তিপত্র? যেটা শুনতে পাচ্ছি পার্থবাবুর একটা ভিডিও দেখে, যে ভয়ঙ্কর চুক্তিপত্র। পার্থবাবুকে এই ভিডিওটা যদি দেখেন আপনি, আপনাকেই বলবো যে সেই চুক্তিপত্র সম্বন্ধে যদি কিছু বলেন। এক্সট্রিম ফাইল সম্বন্ধে আমরা সকলেই জেনে গেছি, এবং উনি মহান, উনি ধার্মিক, ওনার হিন্দুত্ব দেখে আমরা মুগ্ধ। ওনার এক্সট্রিম ফাইলের নাম থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমরা মানে ভারতবাসীরা কি এই মুহূর্তে সুরক্ষিত না অসুরক্ষিত? দেশের ম্যাক্সিমাম জায়গা গভর্নমেন্টের যে সরকারি জিনিসপত্র সব বেচতে বেচতে আদানি আম্বানির কাছে দিয়ে দিয়েছে। ভবিষ্যতে কি তাহলে ভারতবর্ষ চালাবে আদানি আম্বানি? এটাও একটা প্রশ্ন। কি করতে চাইছেন কথিত বিশ্বগুরু? এখন তো আর বিশ্বগুরু বলা যাবে না, যেখানে পাকিস্তান বাংলাদেশের থেকেও আমাদের টাকা নিচে পড়ে গেছে। সেখানে কথিত কথাটা আসছে এই কারণেই, কথিত বিশ্বগুরু। কোন এক সময় হয়তো উনি ভালো কাজ করেছিলেন, কাজ না করলে তো বিশ্বগুরু হতে পারতেন না। কি এমন হলো যে ট্রাম্পের সাথে হুঁশিয়ারি দিচ্ছে ভারতকে? শুধু তাই নয়, ভারতের ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিঁড়ে ফেলছে আমেরিকাতে, ট্রাম্পের দেশে, এবং তারা হাসছে হা হা করে। ভারতকে এতটাই পণ্য হয়ে গেল আজ। আমরা কি ভারতবাসী এটা বলতে আর গর্ববোধ করব না, লজ্জাবোধ করব এই মানুষটার জন্য? ছি 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 ছি। একদিকে রাজনীতি আর একদিকে এই সমস্ত, পুরোটাই রাজনীতিরই ব্যাপার। বিষয়টা আলাদা নয়। একটা পশ্চিমবঙ্গের রাজনীতি, একটা ভারত সরকারের রাজনীতি, একটা বিশ্বজুড়ে রাজনীতি। বিশ্ব রাজনীতিতে তো আর মোদি দাদাগিরি করতে পারছে না, যার ফলে এতটা পিছিয়ে। কখনো গিয়ে জুতো পরিষ্কার করছে, কখনো গিয়ে জড়িয়ে ধরছে, কখনো গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মোদির সৌজন্যতাবোধ। দেখে শেখা উচিত প্রত্যেকের, যে নরেন্দ্র মোদী কতটা সৌজন্যভাবে বিদেশে যান, কত সুন্দরভাবে চকলেট খাইয়ে আসেন, কত সুন্দরভাবে জুতো পালিশ করে আসেন, কত সুন্দর করে মাথা নিচু করে একজনের পাশে দাঁড়াতে পারেন। সেই নরেন্দ্র মোদী 56 ইঞ্চি ছাতি নিয়ে কত সৌজন্যভাবে আমাদেরকে রেখেছে। আমরাও সুরক্ষিত, আমরাও সুরক্ষিত। সত্যি কি আমরা সুরক্ষিত? দিল্লির মসনদ যে কোনো মুহূর্তে চূড়ান্তভাবে ভেঙে চুরমার হয়ে যেতে পারে, তাসের ঘরের মতো উড়ে যেতে পারে। সবকিছু বাংলাদেশে যা যা ঘটেছে ঠিক তাই ঘটছে। শেষ পর্যন্ত দেখুন, আমি সবকিছু আপনাদেরকে বলছি। আজকে দিল্লিতে এবং ভারতে যা যা হচ্ছে, খুবই করুণ অবস্থা। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে মঙ্গলবার 21 জুলাই 2026। আমি আপনাদেরকে যে ভিডিওটি প্রথম দেখাতে চাচ্ছি, ছোট্ট 2 সেকেন্ডের ভিডিও, সেটি আগে দেখুন, এরপর আমি আমার বক্তব্যটা শোনাচ্ছি। এটি হলো রাহুল গান্ধীকে পুলিশ কিভাবে রাস্তা থেকে তুলে নেবার চেষ্টা করছে। দেখুন, দেখছেন এই পরিস্থিতি আমাদেরকে কি মনে করিয়ে দেয়? মনে করিয়ে দেয় আমাদের সেই জুলাই 24। আপনাদেরকে কিছু রিমাইন্ডার দিচ্ছি, কিছু বিষয়কে স্মরণ করে দিচ্ছি। এখন কি মাস চলছে? জুলাইয়ের কয় তারিখ? 21 তারিখ। দিল্লিতে বা ভারতে কোন মাস চলছে? জুলাই চলছে। কোন দিন চলছে? জুলাইয়ের 21 তারিখ চলছে। দেখুন টাইমিংটা দেখুন। আমি বলছি না সব কিছু একদম পুরোপুরি আল্লাহর তরফ থেকে যা বাংলাদেশে ঘটেছে তাই সেখানে ঘটবে, অথবা যা আমাদের এখানে ঘটেছে তাই একদম
সেম টু সেম সেখানে ঘটবে, কিন্তু কিছু কিছু জিনিস মিলে যাচ্ছে, যা দেখে আমি বা ভেবে আমি খুব অবাক হয়েছি, যে কারণে আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি। আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং সবাইকে জানান দিন যে যারা আমাদের দেশে 24 ঘটিয়েছিল আজকে তাদেরও 24 ঘটতে যাচ্ছে, মানে 24 না হলেও 26 ঘটতে যাচ্ছে। জুলাই আজকে 21, আপনাদের মনে থাকবার কথা, একই রকম দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল এবং শিক্ষার্থীদেরকে কি বলেছিল, শেখ হাসিনা বলেছিল আসো তোমাদের দরজা খোলো। কোন সময়? 20 জুলাই বা 21 জুলাইয়ের সময়, যখন অনেক দাবি দাওয়া নিয়ে কোটা সংস্কারের বিষয়ে যখন শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, তিনি কোনো পাত্তা দেননি। তখন বলেছিল এরা রাজাকারের নাতি পুতি। আর ভারতে কি বলেছিল? ভারতের প্রধান বিচারপতি বলেছিল এরা ককরোচ, মানে তেলাপোকা। সেখানকার ছেলেদেরকে, মেয়েদেরকে, বেকারদেরকে বলেছে তেলাপোকা, যে কারণে তেলাপোকার নামেই ককরোচ জনতা পার্টি তৈরি করেছে সেখানকার জেনজি, সেখানকার বেকার শিক্ষার্থীরা, এবং সবাই এখন একত্রিত হয়েছে। বেকার আর বেকার না এরকম কোনো ব্যবধান নাই। এখন সকল ইয়াং যুব শ্রেণী যারা রয়েছে সবাই ঐক্যমতের ভিত্তিতে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীরা এখন এক হয়ে এই ককরোচ জনতা পার্টির নেতৃত্বে এখন আন্দোলন চলছে। শেখ হাসিনা কি বলেছিল যে তোমরা যখন আমাদের দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা মাঠে ছিল, ঢাকার রাস্তায় অনেক উত্তাল আন্দোলন করেছিল, তখন শেষ পর্যন্ত এসে 20-21 তারিখের দিকে শেখ হাসিনা বলেছিল যে আসো তোমাদের জন্য আমার দরজা খোলা, আলোচনার জন্য আসো। আজকে নরেন্দ্র মোদী এই শিক্ষার্থীদেরকে বলেছে আসো আলোচনার জন্য, দরজা খোলা, তোমাদের যে দাবি দেওয়া, তোমাদের যে নিট পরীক্ষা পত্র ফাঁস হয়েছিল সে নিয়ে আমরা কথা বলবো, আমি রাজি, তোমরা আসো। কি করেছে আজকে? তারা সেটিকে নাকচ করেছে যে না, আমরা আর এটি থাকতে চাই না। এবার কে এসছে? কংগ্রেস নেতা, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অর্জুনা খার্গে, তারপরে আপনার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ, সবাই কিন্তু এখন রাস্তায় নেমে এসছে। কোথায় বসছে? নরেন্দ্র মোদীর বাড়ির সামনে, বাসার সামনে। সেখান থেকে আজকে এই সব শীর্ষ নেতাদেরকে, বিরোধী দলের শীর্ষ নেতাদেরকে ধরে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে। কিভাবে তুলে নিয়ে গেছে দেখছেন তো আপনারা, যে রাস্তার মধ্যে শোয়া ছিল, মানে শুয়ে পড়েছিল রাহুল গান্ধী, সেখান থেকে টেনে হিচড়ে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। এরপর অন্যদেরকেও গ্রেপ্তার, প্রিয়াঙ্কা গান্ধীকেও গ্রেপ্তার করেছে, অখিলেশকেও গ্রেপ্তার করেছে, অন্যদেরকেও গ্রেপ্তার করেছে। এতে করে কি হয়েছে? এতে করে আর মানে দিল্লি কেন্দ্রিক আর এই আন্দোলনটা থাকবে না। এই আন্দোলনটা চলে যাবে কোথায়? এই আন্দোলনটা সারা ভারত জুড়ে এখন শুরু হয়ে যাবে, কারণ এরা সবাই শক্তিশালী। দুজন আছে মুখ্যমন্ত্রী, অখিলেশ যাদব থেকে শুরু করে অন্য আরেকজন আছে, তারা কিন্তু খার্গে সাহেব কিন্তু মুখ্যমন্ত্রী, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এখন এই আন্দোলনটা শুধুমাত্র আর ককরোচ জনতা পার্টির আন্দোলন নয়, এবং আজকে যতটুকু শুনতে পেয়েছি যে এটি এখন ওই শুধুমাত্র যে নিট প্রশ্নপত্র নিয়ে আলাপ করবে এই আহ্বানের মধ্যেই না। এখন যতটুকু জানতে পেরেছি যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীরও পদত্যাগ দাবি করা হচ্ছে, এবং শিক্ষামন্ত্রীর সে ধর্মেন্দ্র সাহেবকে তো অনেক আগে থেকেই তারা প্রায় মাস 2 আগে থেকেই কিন্তু তার পদত্যাগ দাবি করে আসছিল, কিন্তু কোনো কথাই শুনে নাই নরেন্দ্র মোদী। আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে যে এই দাবির সংখ্যা সময় সময় বাড়ছে। এ পরিস্থিতিতে দেখুন আস্তে আস্তে কি করছে এই আন্দোলনটা। গতকালকে সংসদ ভবন কিন্তু ঘিরে চতুর্দিকে শিক্ষার্থীরা অনেক ভাঙচুর করেছে, এবং সেখানে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল পুলিশের হাতে, পুলিশের ভয়ঙ্কর ধস্তাধস্তি হয়েছে, এবং পুলিশের লাঠিচার্জ হয়েছে, কাঁদানে গ্যাস ছেড়েছে। এবং সেই দাবিতে, কেন কাঁদানে গ্যাস ছেড়েছে, শিক্ষার্থীদের উপরে লাঠিপেটা কেন করেছে, সেই দাবিতে কিন্তু আজকে রাহুল গান্ধীরা রাস্তায় বসে গেছে। আর তাদের প্ল্যান কি? তারা আজকে ধর্ণা বলে, সেখানে ধর্ণা ধরা মানে হলো দাবি নিয়ে অবস্থান ধর্মঘট, যেটাকে বলে, যেটা আমরা করতে চেয়েছি, আমাদের ছেলেরা করতে চেয়েছিল 24-এর আন্দোলনে, ঢাকাকে আমরা ঘেরাও করে ফেলবো। সেই আন্দোলনের কাছাকাছি যাচ্ছে। আমাদের 24-এর যে আন্দোলন ছিল সেটি প্রায় একই অবস্থাতে চলে যাচ্ছে। এরপর কি হতে যাচ্ছে, ভাগাভাগির বা পালিয়ে যাওয়ার বিষয়টা পরে যদি হলো, না হলে হবে না। তবে বিষয়গুলি আমাদের ঢাকার ঠিক একইভাবে যা যা ঘটেছিল ঠিক তেমনিভাবেই প্রতিনিয়ত ঘটতে যাচ্ছে সামনে। এরপর যেই একজন শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীকে গতকালকে যে পিটিয়েছে, সে কিন্তু এখন প্রায় মৃত্যু শয্যায় রয়েছে। তার হয়তো মৃত্যু হয়েও যেতে পারে, আল্লাহ মাফ করুক। তবে যতটুকু দেখেছি যে তার অবস্থা খুবই অবনতির দিকে যাচ্ছে। যদি কেউ এখানে মৃত্যু বরণ করে তাহলে আন্দোলনের অবস্থা কোথায় যাবে
আপনারা একবার চিন্তা করে দেখুন। অনেকেই বলছে যে না, এই ভারত এত বড় দেশ, সামান্য এই আন্দোলনে কিছু হবে না। এই আন্দোলন এখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কারণ কংগ্রেস এখানে ঢুকে গেছে। এখন কংগ্রেস ঢুকে যাওয়াতে কংগ্রেসও দেখা যাচ্ছে যে ভারতের সবচেয়ে বড় পার্টি কংগ্রেস, তারা বহুবার ক্ষমতায় ছিল, তারা জানে কিভাবে আন্দোলন করতে হয়। এরপর যে যুব শ্রেণী রয়েছে তারা কিন্তু এখন আর এই বিজেপি যারা করে তারাও রাস্তায় নেমে গেছে, তাদেরও অনেক সন্তানরা রাস্তায় নেমে গেছে। তারা বলেছে যে আমরা বিগত আমলে যখনই কোনো ধরনের আন্দোলন করতে গিয়েছি, আমাদেরকে হয়তো তোমরা বাংলাদেশি ট্যাগ দিয়েছ, আমাদেরকে হয়তো চায়নার এজেন্ট বলে ট্যাগ দিয়েছ, আমাদেরকে মুসলিমদের এজেন্ট বলে ট্যাগ দিয়েছ, আমাদেরকে পাকিস্তানের এজেন্ট বলে ট্যাগ দিয়েছ। এখন আমরা আর এসব মানতে চাই না, আমরা এগুলি তোয়াক্কা করি না, আমরা মাঠে নেমেছি, আমাদের দাবি দাওয়া আমরা আদায় করেই ছাড়ব। ঠিক যেমনটি আমাদের দেশেও যখন বলেছিল শেখ হাসিনা যে তোমরা রাজাকার, তোমরা বিএনপির দালাল, তোমরা জামাতের দালাল, এগুলি বলেছিল, কিন্তু এরপর এই সব দালাল ট্যাগিংয়ের সব কিছু ঊর্ধ্বে গিয়ে আমাদের দেশে কিন্তু সন্তানেরা রাস্তা নেমেছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন ঘটিয়েই ছাড়িয়েছে। খুব মিল পাচ্ছি সেই জুলাই, এখনও জুলাই, সেই জুলাইয়ের 21 তারিখ থেকে যখন আন্দোলন অনেক বেশি চাঙ্গা হয়েছিল, ওইখানেও আন্দোলন দিনকে দিন চাঙ্গা হচ্ছে। সামনের দিনগুলি এখন প্রতিনিয়ত আমাদের দেশে যা ঘটেছিল তাই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ কিন্তু একটা মাইল ফলক ভারতের জন্য একটি বড় একটি উদাহরণ তৈরি করেছে আমাদের বাংলাদেশ, এবং বাংলাদেশকেই মোটামুটি কপি করছে ভারত। আমরা চাই ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সরকার, ভারতের ইন্টেলিজেন্স বা তারা যেভাবে বিভিন্ন দেশ, আশপাশের দেশকে যেভাবে মানে শোষণ করে এসব দেশের গণতন্ত্রকে নস্যাৎ ধ্বংস করে দিয়েছে, একই পেইন ভারত সরকার পাক। আপনারা খুব বেশি মানে হতাশ হবার কিছু নেই যে এরপর কংগ্রেস আসছে, কংগ্রেস তো একই কাজ করবে। নো, এবারের যে জেনজিদের উত্থান হতে যাচ্ছে, এই উত্থানের সাথে ভারতের মূল রাজনৈতিক স্তম্ভগুলো কিন্তু পরিবর্তিত হবে, আমি যতটুকু বুঝতে পারছি, এবং সেটি হওয়া দরকার। ভারতের শিক্ষা পাওয়া দরকার। দর্শক আলোচনা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন যে আসলে এই নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে যেভাবে হাসিনা পালিয়ে গিয়েছে সেইভাবেই তাকে পালিয়ে যেতে হবে, কারণ পরিস্থিতি এটাই এমনই তৈরি হয়ে গিয়েছে। বাংলাদেশের যেভাবে সংসদ দখল করা হয়েছিল ঠিক একইভাবে ভারতের সংসদ দখল করা হয়েছে, ঠিক একইভাবে ভারতের ছাত্র জনতা, কক্সবাজার জনতা পার্টি রাজপথে নেমে এসেছে। নরেন্দ্র মোদীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবে না। আমরা চাই নরেন্দ্র মোদীর পদত্যাগ হোক, স্বৈরাচারী মোদীর পদত্যাগ হোক, এক ইসলাম বিদ্বেষী মুসলিমদের রক্ত যার হাতে লেগে আছে তারা পদত্যাগ আমরা চাই দ্রুতই। আশা করি ভারতের প্রত্যেকটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিয়া, শিখ যারা আছে প্রত্যেকে রাজপথে নেমে আসেন। রাজপথে নেমে এসে আপনারা বিজয় উদযাপন করেন, নরেন্দ্র মোদীকে পৃথিবী থেকে বা ভারত থেকে বিদায় করেন, তাহলে আপনারা স্বাধীনতার পূর্ণ স্বাদ বহন করতে পারবেন।